আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল সংসদীয় অধিবেশনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ এই সংসদে আলোচনার জন্য নির্ধারিত রয়েছে এই সংসদ অস্ত্র জমা না দিয়ে সশস্ত্র গেরিলা বাহিনী তৈরি করে পুনরায় যুদ্ধ করবে। আজকে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করবে অ্যাসেম্বলি অব ডিবেটার্স এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বিতর্ক একটি তার্কিক সংগঠন। আজকে বিচারক প্যানেলে উপস্থিত রয়েছেন নাজমুল হুদা আজাদ, সাবেক সভাপতি সূর্য সেন বিতর্ক ধারা, জসিমউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বিজয় ৭১ হল ডিবেটিং ক্লাব, শেখ আরমান, সাবেক সভাপতি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং আদনান মুস্তারি, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আমি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছি খাদেমুল করিম ইকবাল। আমি শুরুতেই প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ফ্লোর দিচ্ছি। যে আমাদের সময়টা হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী একটা সময়, এবং এই সময়ের মধ্যে আমাদের হচ্ছে মুক্তিযোদ্ধাদের যে অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলো জমা দেওয়ার একটা নির্দেশ এসেছে, এবং এর পাশাপাশি আমাদের এখানে আরেকটা কনটেক্সট হচ্ছে আমাদের যে অস্ত্রগুলো জমা দেওয়ার যে নির্দেশ এসেছে এখানে অনেকজন হচ্ছে অস্ত্রগুলো জমা দেয়নি, এবং একটা গ্রুপ হচ্ছে সেই অস্ত্রগুলো জমা না দিয়ে একটা ক্ষমতাবান গ্রুপের সাথে মিত্রবাহিনীদের সাথে মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা গ্রুপ একটা দল গঠন করে বা একসাথে মিলে তারা হচ্ছে লুটপাট বা মানে নিপীড়ন চালাচ্ছে মানুষজনের উপর। এই কনটেক্সট থেকে আজকে আমাদের মোশনটা হচ্ছে এই সংসদ আহাদ হিসাবে অস্ত্র জমা না দিয়ে সশস্ত্র বাহিনী তৈরি করা, মানে সশস্ত্র বাহিনী তৈরি করে পুনরায় হচ্ছে তারা একটা যুদ্ধ করবে। এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের বর্তমান কনটেক্সটটা দেখতে কিরকম। বর্তমান কনটেক্সটটা হচ্ছে আমরা পাকিস্তানের আগে 1947 সালে ব্রিটিশ থেকে আরেকবার মুক্তি পেয়েছিলাম। প্রধানমন্ত্রী, ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমাদের বিতর্কের একটা প্রেক্ষাপটটা ছিল এরকম যে স্বাধীনতার পরবর্তী সময় চলছে এবং মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমাদানের জন্য একটা ঘোষণা এসেছে, এবং কিন্তু মুক্তিযোদ্ধা আহাদ দেখতে পেলেন যে জন্য তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন কিন্তু তার কিছুই অর্জিত হয়নি। উল্টো মুক্তিযোদ্ধাদের মধ্যেই ক্ষমতাবান একটি গ্রুপ মিত্রবাহিনীর সাথে মিলে লুটপাট এবং দমনপীড়ন চালাচ্ছে। এই প্রেক্ষাপট থেকে আমাদের আজকে বিতর্কের বিষয়টা উত্থাপন করতে যাচ্ছি, সেটি হচ্ছে এই সংসদ আহাদ হিসেবে অস্ত্র জমা না দিয়ে সশস্ত্র গেরিলা বাহিনী গঠন করে পুনরায় যুদ্ধ করবে। এই জিনিসটা বোঝার আগে আজকে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের বর্তমানে প্রেক্ষাপটটা দেখতে কিরকম। আমরা দুটা জিনিস এখানে ক্লিয়ার থাকা জরুরি। একটা হচ্ছে এটা একটা অ্যাক্টোলেন্সি ডিবেট, অর্থাৎ আমরা এখানে পুরো বিতর্কটা করবো আহাদের প্রেক্ষাপট থেকে, এবং দুই নাম্বারটা হচ্ছে আজকে আমরা এখন বর্তমানে 2026 সালে দাঁড়িয়ে নাই, আমরা এখন 1972 সালের মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে কিনা আমাদের মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে এবং অস্ত্র জমাদানের একটা নির্দেশ এসেছে। তো এখানে কোনো ধরনের বর্তমানের বা ফিউচারিস্টিক কোনো কথাবার্তা এখানে আসবে না। কনটেক্সট নাম্বার 2 সেটা হচ্ছে আমরা এই মুক্তিযুদ্ধের মধ্যে যখন এই কনটেক্সটে দেখতে পাচ্ছি আমরা 1947 সালে আরেকবার মুক্তি পেয়েছিলাম, এবং 1947 সালে মুক্তি পাওয়ার পরও আমরা সেই অ্যাকচুয়াল যে ঔপনিবেশিক যে শাসন সেটা থেকে মুক্তি পাইনি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে স্বাধীনতা মানে যে অ্যাকচুয়াল মুক্তি বা অ্যাকচুয়াল যে আমাদের মুক্তিযুদ্ধের যে গোলগুলো পূরণ হওয়া, এটা না। এখন এটার সাথে বর্তমানে 1971 সালের মুক্তিযুদ্ধের রেলেভেন্সটা কোন জায়গায়? দেখেন, আপনি যখন মুক্তিযুদ্ধ করেছেন এবং আহাদ হিসেবে যখন দেখছেন যে আপনার কোনো লক্ষ্যই পূরণ হয় নাই, তখন আপনাকে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধটা আপনার অ্যাকচুয়ালি কেন হয়েছিল। আপনার মুক্তিযুদ্ধটা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা কিংবা গণতন্ত্র এবং শৃঙ্খলা অর্জন করার জন্য। কিন্তু যখন আপনি আহাদ হিসেবে দেখতে পাচ্ছেন যে আপনার এই গোলগুলো কোনোটাই অর্জিত হয় নাই, তার মানে আপনার কাছে বুঝতে হবে মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়াল অর্থে এখন আপনার কাছে শেষ হয় নাই। এই কনটেক্সট থেকে দাঁড়িয়ে আজকে আপনাকে বুঝতে হবে আহাদ চরিত্রটা দেখতে কিরকম। আহাদ হচ্ছে একজন যোদ্ধা ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আহাদ হচ্ছে মানে আহাদের একটা গোল ছিল, গোলটা ছিল হচ্ছে দেশটাকে সংস্কার করবে, একটা শৃঙ্খলা নিয়ে আসবে দেশটার মধ্যে। এবং তৃতীয়ত ছিল সে হচ্ছে লুটপাটের অবসান করতে চেয়েছিল দেশের মধ্যে, যেগুলো কিনা পাকিস্তানি বাহিনীগুলো করছিল। এবং 4 নাম্বার হচ্ছে আহাদ এমন একটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যেখানে তার জীবনের কোনো পরোয়া করে নাই। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ সে হচ্ছে জীবনের পরোয়া যেহেতু করে নাই, তার মানে তার মধ্যে কম্প্রোমাইজ করার কোনো মেন্টালিটি তার মধ্যে নাই। যেহেতু কম্প্রোমাইজ করার কোনো মেন্টালিটি তার মধ্যে নাই, সে যদি কোনো ধরনের মানে লুটপাট বা নিপীড়ন দেখে থাকে সেগুলো কখনোই সে সহ্য করবে না। এটা আমাদের আহাদের চরিত্রের মধ্যেই একটা বৈশিষ্ট্য। এখন এখানে আপনার বুঝতে হবে যে আপনি যখন দেখছেন যে আপনার গোলগুলো ফিল আপ হয় নাই, তখন আপনার এখানে উদ্দেশ্যটা কি হইতে পারে, আপনার এখানে আপনার স্টেপগুলো কি হইতে পারে। দ্বিতীয় কথা সেটা হচ্ছে আপনার যে মিত্র বাহিনীটা ছিল আপনাদের দেশের মধ্যে পাঠানো হয়েছিল, মিত্র বাহিনীর কনটেক্সটটা দেখতে কিরকম। আমরা মনে করি মিত্র বাহিনীকে পাঠানো ছিল প্রশাসনিক একটা কমান্ড ফলো করার জন্য, এবং 2 নাম্বার হচ্ছে দেশ থেকে পাকিস্তানিদেরকে দূর করার জন্য। এখন তারা যখন পাকিস্তানিদেরকে দূর করার পরও আবার যখন হচ্ছে মানুষের সাথে মিলে
অস্ত্রগুলো না দিয়ে লুটপাট চালাচ্ছে, তার মানে তারা সেই কমান্ডটা যেটা ছিল সেই কমান্ডটা ব্রেক করেছে। আর যে মোমেন্টে মিত্রবাহিনীরা কমান্ডটা ব্রেক করে, তারা হচ্ছে একটা ধরনের একটা দ্রোহিতা করেছে। তারা হইতে পারে ইন্ডিয়ার গভর্নমেন্টের যে কমান্ড সেটার সাথে একটা দ্রোহিতা করেছে বা একটা বিট্রিয়াল মূলক একটা আচরণ শো করেছে। তার মানে আমরা এখানে কখনো এটা বলতে পারবো না যে আমাদের যুদ্ধটা হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে চলে যাবে, বা আমি যদি আহাদ হিসাবে যদি একটা যুদ্ধটা করি বা একটা রিভোল্ট যদি নেই, এটা কেন হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে যাবে না? কারণ প্রথমে বুঝে আসি তারা কেন ইন্ডিয়ার কমান্ড ফলো করে নাই, কমান্ড ব্রেক করছে। আর যারা কমান্ড ব্রেক করেছে তাদের লায়াবিলিটি কখনো ইন্ডিয়া নিবে না, বা এটা কখনো বড় পর্যায়ে যাবে না। আর দ্বিতীয়ত এটা আমাদের ক্লিয়ার করা লাগবে, সেটা হচ্ছে আমাদের যুদ্ধটা কেন হচ্ছে আমাদের গভর্নমেন্টের এগেনস্টে না। আমাদের যুদ্ধটা কখনোই গভর্নমেন্টের এগেনস্টে। এখান থেকে বুঝতে আমাদের যুদ্ধটা দেখতে কিরকম হবে। আমরা যুদ্ধটা সেই সব স্পেস সেই সব পার্টিকুলার জায়গাগুলোতেই করব যেখানে কিনা হচ্ছে আমাদের লুটপাট গুলো চালানো হচ্ছে, এবং যেখানে হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী এই যে যুদ্ধগুলো অস্ত্রগুলো ফেরত না দিয়ে সেখানে লুটপাট গুলো চালাচ্ছে। এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে কেন এখানে আপনার হচ্ছে নর্মালি নেগোশিয়েট করাটা পসিবল না। যারা লুটপাট গুলো করছে তারা কখনো খালি হাতে লুটপাট করছে না, তারা সশস্ত্র বাহিনী এবং তারা হচ্ছে হাতে অস্ত্র নিয়ে লুটপাট গুলো করছে। এখন আপনি যখন আহাদ হিসেবে তাদেরকে লুটপাট থামাতে যাবেন, আপনি অবশ্যই সোজা কথায় তাদের সাথে নেগোশিয়েট করতে পারবেন না, এবং এখানে আপনার প্রয়োজন হবে তাদের সাথে অস্ত্রের বিনিময় হচ্ছে অস্ত্র দিয়ে হচ্ছে তাদের সাথে নেগোশিয়েট করা। এই কারণে প্রথম কনটেক্সটটা ক্লিয়ার হয় কেন সে অস্ত্র ফেরত দিবে না। 4 মিনিট আচ্ছা, কেন হচ্ছে অস্ত্র ফেরত দিবে না, এই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে যে কিভাবে হচ্ছে আপনি এখানে নরমালি নেগোশিয়েটটা পসিবল না। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি কিভাবে এখানে সরকারের ফুটেজটা খাইতে পারেন। দেখেন, আপনি যখন হচ্ছে আহাদ হিসেবে এই জিনিসটা করতেছেন, বা আপনি যখন হচ্ছে এই পাকিস্তানি বা যে মিত্রবাহিনীর যে যুদ্ধগুলো যারা হচ্ছে লুটপাট গুলো চালাচ্ছে তাদেরকে যখন হচ্ছে আপনি একটা এগেনস্ট একটা রিভোল্ট করতেছেন, তার মানে আপনি সরকারকে একটা মেসেজ দিচ্ছেন যে আপনি যখন হচ্ছে দুর্নীতিগুলো করবেন, বা আপনি যদি নিজের গভর্নমেন্টের মধ্যে যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে ইনক্লুড করেন, এটার এগেনস্টে আমরা প্রতিবাদ করতে কখনো হচ্ছে পিছুপা হব না। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে আপনার সরকার একটা থ্রেট অনুভব করা শুরু করবে, কিরকম, সেটা হচ্ছে সে কখনো ধরনের দুর্নীতি করবে না এবং দুর্নীতি থেকে সরে আসবে। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনার যেহেতু তখন পর্যন্ত আপনার হচ্ছে গোলগুলো ফিল আপ হয় নাই, তখন আপনি যখন এই ধরনের প্রসেসগুলো কম্বাইন করবেন বা যখন এই প্রসেসগুলো নেবেন, স্টেপগুলো নেবেন, তখন আপনার মতো মানসিকতার যে আপনার যে আরো মুক্তিযোদ্ধাগুলো ছিল তখন তারাও ইনফ্লুয়েন্স হবে আপনার সাথে যোগ দেওয়ার, তখন আপনার গ্রুপটা আরো বৃদ্ধি পাবে, তখন আপনার জিনিসটা আরো সাকসেসফুল হওয়া শুরু করবে। এখন এখান থেকে আমাদের আহাদের পার্সপেক্টিভ থেকে তখন ডিবেটটা করি, তখন আহাদ হিসেবে দেখতে হয় তার গোল যেহেতু ফিল আপ হয় নাই, 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি মানুষ স্পিকার, যার গোল যেহেতু ফিল আপ হয় না, তার মানে তার গোলটা ফিল আপ করতে হবে, এবং কেন নেগোসিয়েশনের মাধ্যমে পসিবল না, অস্ত্রের বিনিময় করতে হবে, জিনিসটা এখন বুঝিয়ে দিয়ে গেলাম। কেন এটা এখনই করতে হবে, কেন লং লেন্থি করা যাবে না, সেটা আমার ডিপিএম এসে বুঝিয়ে দিয়ে যাবে। থ্যাংক ইউ। তাদের কৌশল নির্ধারণের জন্য 1 মিনিটের জন্য সংসদ মুলতবি রাখছি। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক টাইম আউট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিতর্ক শুরুর প্রথমে আপনাকে বুঝতে হবে আহাদ দেখতে আসলে কেমন। যে মুহূর্তে আহাদ হচ্ছে আপনার একটা যুদ্ধ ফেরত মানুষ, তার মানে অনেকগুলো লাশ মারিয়ে আহাদ এসেছে, তার হয়তো ভাই মারা গেছে কিংবা বোন মারা গেছে, তার হয়তো একাকি মা বসে আছে দেশের ভিতরে, তার মানে তার পরিবারের একমাত্র স্টেক হচ্ছে আহাদ। এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে আহাদের ইমোশনাল স্টেকটা কোথায়। যে মুহূর্তে আপনি কিংবা আপনার সাথে একই সঙ্গী যুদ্ধ করছে, এই দুইটা মানুষের মধ্যে ওই যোদ্ধা মেন্টালিটি কাজ করে, দুইটা মানুষের মধ্যে সেম স্পিরিট কাজ করে, কিন্তু যুদ্ধের শেষে এসে দুইটা মানুষ যখন সেম ড্রিম দেখতো, বাট আহাদ এসে চিন্তা করতেছে এটা আমার দেশের জন্য ঠিক না, বাট তারই আরেকটা গোষ্ঠী, তারই মুক্তিযোদ্ধার একটা ফ্রেন্ড, তারা চিন্তা করতেছে অন্য একটা স্টেক। কেন এটা বলতেছি? প্রথম কথা, যে মুহূর্তে আপনি দেখেন আপনার সেম স্পিরিটের মধ্যে মানুষ বিলং করে অন্য একটা কাজ করতেছে বা অন্য একটা গোষ্ঠীর সাথে লুটপাট করতেছে, জিনিসটা আসলে আপনাকে অনেক বেশি ভাবতে শেখায়, ইজ দেয়ার এনি অ্যানাদার সলিউশন? মান স্পিকার, আজকে বুঝতে হবে আপনার পৃথিবীর মধ্যে যে লুটপাট গুলা হয় যুদ্ধ পরবর্তী সময়ে, আপনি ফার্স্ট ওয়ার্ল্ড পরে এই ধরনের লুটপাটকে দেখতে পারেন, আপনি হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড মধ্যে পরে এই লুটপাটকে দেখতে পারেন। আপনার পৃথিবীতে না এই যে লুটপাট গুলোকে আমরা হচ্ছে একটা কমন সাইকোলজি হিসেবে দেখি, পৃথিবীর মধ্যে এটা একটা সিভিক ডিসঅর্ডার। কারণ কি, আপনার দেশের মধ্যে ল অ্যান্ড অর্ডার নাই, আপনার দেশের মধ্যে পাবলিকের ওই নেগোসিয়েশনটা নাই, আপনার দেশের মধ্যে পাবলিকের সাথে গভর্নমেন্টের ওই কানেকশনটা নাই। তার মানে আপনার দেশের মধ্যে এই জিনিসটা ল অ্যান্ড অর্ডারের কারণে হয়। বাট জিনিসটাকে যখন না আপনি আপনার স্টেক হিসেবে নেন, পাল্টা একটা বিপ্লব করেন। একটা এক্সাম্পল দেই ভাই, যখন 24 জুলাই পরবর্তী সময়ে অনেক বেশি পরিমাণে মব কালচার ক্রিয়েট হয় আপনার দেশের মধ্যে, আপনার দেশের মধ্যে হচ্ছে অনেক বেশি পরিমাণে অরাজকতা চলে আসে, তখন আপনার গভর্নমেন্ট কি ওই জিনিসটাকে স্টেক দেয় কি দেয় না? যদি গভর্নমেন্ট হচ্ছে জিনিসটাকে হাইলাইট করে, সুবিধাভোগী কারা হয়? সুবিধাভোগী হয় হচ্ছে পতিত ফ্যাসিস্টরা। তার মানে আপনার সোসাইটিতে ওই মুহূর্তে যখন আপনি ওটাকে স্টেক দিতে যাবেন, আপনার গ্লোবাল আইডেন্টিটিতে আপনার হচ্ছে অলরেডি হিরো এবং ভিলেন দুটা সিলেক্টেড, বাংলাদেশ হিরো, পাকিস্তান ভিলেন। তার
তার মানে এই যে পাকিস্তানকে আপনি ভিলেন বানাইছেন, এইটার কোনো লেজিটিমেসি তখন থাকে না, কারণ আপনি হচ্ছে ওটাকে বৈধতা দেন যে না অলরেডি আমার দেশের মধ্যে লুটপাট চলতেছে। একটা মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যখন এটার বৈধতা দিয়ে দেন, তখন আপনার মুক্তিযুদ্ধের স্টেক থাকে না, আপনার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ থাকে না। মান স্পিকার আপনাকে আজকে বুঝতে হবে, আজকে হচ্ছে অলরেডি আপনার দেশের মধ্যে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এবং আপনি মিত্রবাহিনীর সৈন্যগুলো এক্সিস্ট করতেছে, আপনার 1 কোটি মানুষ ভারতের মধ্যে আছে। তার মানে আপনার কাছে এই স্টেকটা মাইনা নিতে হবে। তার মানে আজকে বিতর্কের মধ্যে আপনাকে দেখতে হবে যে আজকে আপনার শক্তিশালী বিপরীত গোষ্ঠীর বিরুদ্ধে আপনি যদি একটা গেরিলা বিপ্লব করেনও, আপনি কোনোদিন 100% সাকসেসফুল হইতে পারবেন না, কারণ আপনার হচ্ছে ওই জায়গায় সবচেয়ে লসের হারটা বেশি থাকবে, কারণ মিত্রবাহিনী হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল গোষ্ঠী হিসেবে অলরেডি এক্সিস্ট করতেছে। স্যার, তারা বলে আজকে মিত্রবাহিনী ল অ্যান্ড অর্ডার ফেল করছে। আপনার একটা আর্মি ফোর্স যখন কোন একটা যুদ্ধে যায়, তাদেরকে আপনার গভর্নমেন্ট বা আপনার যে আর্মি ফোর্স তারা হচ্ছে একটা স্বাধীনতা দিয়ে দেয়। ভাই, যুদ্ধের টাইমে কোনো ইমার্জেন্সি ডিসিশন আপনি হচ্ছে নিতে পারেন। তার মানে আজকে ওই যুদ্ধের পরবর্তী সময়ে ওই যে একটা ক্লিয়ার সাইকোলজি কাজ করে না মানুষটার মধ্যে, যে এই যুদ্ধের মধ্যে এই কাজগুলো হয়েছে, তো তখন ওই ন্যারেটিভটাকে ফিল আপ করার জন্য ওই মানুষটা ধরনের কাজ কইরা থাকে, প্রত্যেকটা সাইটেই করে। বাট জিনিসটা কখন শেষ হয় জানেন? যে মুহূর্তে আপনার দেশের মধ্যে একটা প্রপার গভর্নমেন্ট ফর্ম করে, আপনার দেশের মধ্যে ওই গভর্নমেন্টটা আসতে হয়, একটা ল আসতে হয়, ওই এনফোর্সমেন্টটা যখন পর্যন্ত না আসে, আপনি কোনোদিন ওই যুদ্ধ করে ওই জিনিসটাকে আনতে পারেন না। স্যার, নিব না স্যার। তার মানে প্রথম কথা, আমরা আজকে ওই যুদ্ধে যাব না, এর কারণ হচ্ছে আমরা একটা ইউনিক ন্যারেটিভ বানাইতে পারি। 24-এর বিপ্লবের পর যেমন এনসিপি আপনাকে একটা ন্যারেটিভ দিছে যে 24-71-এর পরে ইম্পর্টেন্ট, তার মানে আপনাকে একটা ন্যারেটিভ বানাইতে হবে ভাই। আপনি 72-এর ওই টাইমে যদি ন্যারেটিভটা গ্রো করতে না পারেন, আপনার এই মুক্তিযুদ্ধ যে একটা বৈধ যুদ্ধ, মুক্তিযুদ্ধ যে আপনার জন্য স্বাধীনতার যুদ্ধ, কিংবা রাজাকাররা যে এখান থেকে বেনিফিট নিবে না, কোনো জিনিসকে আপনি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন না। তার মানে 1 নাম্বার, আপনার এই ন্যারেটিভটা আপনি ক্রিয়েট করতে পারেন না, তাদের ওইখানে মুক্তিযুদ্ধের বৈধতা দিতে পারেন না। এখন আহাদ হিসেবে জিনিসটা কেন দরকার? আহাদ হিসেবে যখন আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি হচ্ছে একটা বৈধ জিনিস চাইছেন। এই মুক্তিযোদ্ধা হিসেবে আপনি দেশটাকে লং টার্মে একটা সাস্টেইন করাইতে চাইছেন। আপনার টার্গেট দেশ গঠন করা, আপনি ওই দেশটা গঠন করতে চান। যে মুহূর্তে আপনি হচ্ছে এই অস্ত্রটা জমা দেন নাই ভাই, তখন অন্য মানুষ যে অস্ত্র জমা দেয় নাই, অন্য মানুষ যে হচ্ছে অস্ত্র জমা না দিয়ে যে লুটপাট গুলা করতেছে, ওইটাকে আপনি বৈধতা দেন, কারণ তারাও অস্ত্র জমা দেয় নাই, আপনিও দেন নাই। তার মানে আপনি হচ্ছে তাদের অস্ত্র জমা দেওয়ার বৈধতা দেন। আপনার ফিউচার গভর্নমেন্ট এসে তাদেরকে প্রেসারাইজ করতে পারবে না যে আপনারা অস্ত্র দেন, যতক্ষণ না আপনি অস্ত্রটা আগে জমা দিবেন। সো আপনাকে হচ্ছে অস্ত্রটা আগে দিতে হবে। তার মানে আজকে যে মুহূর্তে হচ্ছে আপনি এই যে পাকিস্তানকে আপনি হারাইছেন, তার মানে পাকিস্তানের পোলটা আপনার কাছে নাই। সেই মুহূর্তে আপনি যখন ইন্ডিয়ার পোলের বিরুদ্ধে বা ইন্ডিয়ার মিত্রবাহিনীর বিরুদ্ধে এই ধরনের গেরিলা বিপ্লব করা শুরু করেন, তখন আপনার গ্লোবাল আইডেন্টিফিকেশন, একটা দেশ গঠনে আপনার যে রেকগনাইজেশনটা দরকার, ওই জিনিসটা আপনি কোনোদিন পান না। হয়তো আপনার মধ্যে ওই যুদ্ধ স্পিরিট গুলা থাকে, কিন্তু দিন শেষে যখন হচ্ছে আপনি আহাদ হিসেবে দেখেন যে আপনার একটা যোদ্ধার পা হারায় গেছে, কিংবা আপনি হচ্ছে আপনার বোনের উপর একটা গুলি চালানো হয়েছে, এটা যখন দেখেন, তখন শেষ করতেছি 15 সেকেন্ডে, তখন আপনি চিন্তা করেন এইখানে আমি ওই যুদ্ধটা না করলেই পারতাম, আমি বা ওই যুদ্ধটা নাই করতাম। তো ওই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আমরা কখনো ওই সার্টেন লিমিটের গেরিলা যুদ্ধে যাব না যেটা বিফল হবে। ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা প্রথমত যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে লুটপাট হওয়ার পরে যদি কখনো ওই জায়গায় সশস্ত্র প্রতিরোধ ক্রিয়েট করেন, যেই প্রবলেমটা হবে আপনি আসলে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা ভেঙে যান। আমরা বিশ্বাস করি এই মানুষজনগুলা মুক্তিযুদ্ধের আগে এই সাধারণ জনগণগুলা যখন দেখে আসছে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে পাকিস্তানি সরকারের মাধ্যমে, এবং আমাদেরকে অলওয়েজ বলা হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা মুক্তি পাবো, পরবর্তীতে আমাদেরকে আবার লুটপাট করা হয়। এই মানুষজনগুলা কখনো মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা ফিলই করতে পারে না যখন আপনি লুটপাট অলরেডি করতেছেন। তার মানে কি, আপনার দেশের ভিতরে যখন লুটপাট চলতে থাকে লম্বা সময়ের ভিতরে, বাইরের কান্ট্রিগুলো দেখতে পারে এই দেশের পরে, এই দেশে মুক্তিযুদ্ধ হওয়ার পরে লুটপাট জিনিসটা চলমান ছিল। তার মানে মুক্তিযুদ্ধ যে সফল ছিল না, এটা আপনার ওয়ার্ল্ডে স্টিল এক্সিস্ট করে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তারা বলার চেষ্টা করে মিত্র বাহিনী যেখানে আসলে এখানে অ্যালাইন করে, আপনি তাদের সাথে কখনো প্রতিরোধ করে তাদের সাথে আপনি কখনো মিলাইতে পারবেন না, আপনার সক্ষমতা নাই। প্রথম কথা, এই মিত্র বাহিনীকে কখনো ভারত বলে না যে তুমি ওইখানে গিয়ে গ্রামে গঞ্জে লুটপাট করো। তার মানে কি, তার মানে এই মিত্র বাহিনীর মধ্যে থেকে যেই মানুষগুলো মুক্তি বাহিনীর সাথে মিলে লুটপাট করতেছে এরা বিচ্ছিন্নবাদী গোষ্ঠী। তার মানে এদের কাছে পুরা মিলিটারি পাওয়ারটা কখনোই থাকে না, 1 নাম্বার কথা। 2, লাস্টলে তারা বলার চেষ্টা করে যে ভাই দেখেন, আমরা যদি কখনো অস্ত্র জমা না দেই, আহাদ অস্ত্র জমা না দিলে ওরাও তো অস্ত্র জমা দিবে না। এইটাই হচ্ছে আমাদের জন্য একটা স্কেপ ওয়ে। আমরা যখন অস্ত্র জমা দিব না, তখন সরকার ফিল করতে শুরু করবে যে আমি অস্ত্র জমা দেওয়ার ঘোষণা দেওয়ার পরেও কেন তারা অস্ত্র জমা দিল না। তখন সরকার আপনার কনসার্নটা জানতে চাবে, আপনি সরকারের কাছ থেকে ফুটেজটা নিতে পারেন, আপনি সরকারকে ডিরেক্ট মেসেজ দিতে পারেন এই যে সমস্যা, এই জন্য আমি আমার এই অস্ত্রগুলো জমা দিচ্ছি না, মানে সরকারের কাছে প্রবলেমটা
আপনি আইডেন্টিফাই করে দেন। লাস্টলি তারা বলার চেষ্টা করে ভাই দেখেন আহাদ তো লম্বা একটা সময় ধরে যুদ্ধ করছে, সে যুদ্ধে যায় দেখছে যুদ্ধে তার যে ফ্রেন্ডটা ছিল, তার যে বন্ধু তার সাথে যুদ্ধ করছিল, সে এখন লুটপাট করতেছে। তার মানে আমি তার সাথে কখনো আসলে ডিরেক্ট যুদ্ধে যাইতে পারবো না, তার সাথে আমি নেগোশিয়েট করব। আপনি যখন মুক্তিযুদ্ধে থাকেন, আপনি মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানি হানাদারকে মারেন, তখন আপনি হ্যাঁ, অর্ডারটা বলেন। তিনি আমাদেরকে বলার চেষ্টা করছেন আমরা বলে গেছি যে আমরা ডিরেক্ট যুদ্ধে যাব না, আমরা এমন কোনো কথা বলি নাই। আমাদের পয়েন্টটা এমন ছিল যে আমরা হচ্ছে এইখানে তাদের স্পিরিটের সাথে কম্পেয়ার করে আমরা হচ্ছে এটাকে চিন্তা করব যে আমরা এটা করব কিনা। ডিরেক্ট যুদ্ধে যাওয়ার কোনো কথা আমরা করি না। আপনার কোনো বক্তব্য আছে এক্ষেত্রে? উনি আমার স্পিচটা প্রপারলি শুনেন নাই। আমি যেটা বলছি তার ভাষ্য মতে যখন আহাদ দেখবে তার বন্ধু লুটপাট করতেছে, সে ডিরেক্ট যুদ্ধে যাবে না, তার সাথে নেগোসিয়েট করার চেষ্টা করবে। তার ভাষ্য মতে এই কথাটা সে বলছে, সেটা আমি বলার চেষ্টা করছি। বিরোধ নেই। উনি যেহেতু আপনার বক্তব্য মেনেই নিয়েছেন, আমার মনে হয় যে এটি আপাতত স্থগিত থাকুক, পরে সিদ্ধান্ত দিব। আরেকটু উনি বলুক। তার মানে তিনি যেটা বলার চেষ্টা করেন যে আহাদ যখন লুটপাট করতে দেখে তার বন্ধুরা, যেই বন্ধুরা মুক্তিযুদ্ধ করছিল, আহাদ তার সাথে আসলে ওই যে ইমোশনাল বার্ডেনের জন্য কখনো ডিরেক্টলি প্রতিরোধ যুদ্ধ করতে পারে না। কিন্তু বুঝার চেষ্টা হবে আহাদের মেন্টালিটিটা কিরকম। সে যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারকে মারে, কখনো তার ভিতরে না ইমোশনাল বার্ডেন ক্রিয়েট হয় না, কারণ সে তার মানুষের জন্য লড়াই করে। সে যখন যুদ্ধ পরবর্তী সময় দেখে তার ওই ফ্রেন্ড মানুষের উপরে লুটপাট করতেছে, ওই মুক্তিযুদ্ধের ফ্রেন্ডকে সে ডাবল ফেস মনে করতে শুরু করে, সে বিশ্বাসঘাতক করতে মনে করতে শুরু করে। তার মানে তার প্রতি ওই ইমোশনাল বার্ডেনের জায়গাটা কখনো থাকে না, অ্যাটলিস্ট আহাদের মতো এই মানুষটার। ডিবেটটা আমরা কোন জায়গায় করি? এক নাম্বার কথা, আপনার বোঝা উচিত মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে আপনার দেশের ভিতরে প্রশাসনিক কাঠামোটা এখন অনেক বেশি ভঙ্গুর। তার মানে এক্সাক্ট এই মোমেন্টে যারা আসলে এই অন্যায় বা দুর্নীতি বা লুটপাট গুলা করতেছে, এই মানুষগুলার পরবর্তীতে আসলে কখনো এখানে ল এনফোর্সমেন্ট নাই, পুলিশ নাই। তার মানে কি? তার মানে পরবর্তীকালে এই জায়গার ভিতরে যদি আপনি কোনো ল এনফোর্সারদেরকে না আনতে পারেন, যারা লুটপাট করতেছে এরা পরবর্তীতে সরকারের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের চেয়ে নিবে বসেন, মানে দুর্নীতিগ্রস্ত কিছু মানুষের শেল্টার পাবে, এবং পরবর্তীতে যদি আপনার সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, সেটা আপনি পরবর্তী কোনো মিটিং করতে পারবেন না। প্রশ্ন, অ্যাটলিস্ট আমি আমার দেশের ভিতরে একটা ন্যারেটিভ দিতেছি। আমার দেশের সরকার যেখানে জানতো না লুটপাট চলতেছে, আমার দেশের সরকার অ্যাটলিস্ট জানতে পারে যে আমার দেশের ভিতরে একটা রিভল্ট কমিউনিটি ক্রিয়েট হইতেছে জাস্ট বিকজ অফ আমি আমার দেশের মানুষকে লুটপাট থেকে বাঁচাইতে পারতেছি না। আমাদের ওয়ার্ল্ড এই জায়গা থেকে অনেক বেশি বেটার। এখন কথা হচ্ছে সশস্ত্র যুদ্ধটা আপনার ইম্পর্টেন্ট কেন? এক নাম্বার কথা, আপনার দেশের ভিতরে মাত্র যুদ্ধ শেষ হয়েছে, আপনি পলিটিক্যালি কখনো মুভমেন্ট করতে পারেন না, রাইট? আপনি কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন ক্রিয়েট করতে পারেন না, অর্থাৎ সশস্ত্রভাবে বিদ্রোহ ছাড়া আপনার কোনো বয়ে থাকে না। দুই নাম্বার কথা হইতেছে এই জায়গার ভিতরে আপনি যখন দেখেন যে ভাই আপনি আফ্রিকার কথা চিন্তা করেন, যে আফ্রিকার ভিতরে ফ্রিডম আসার পরে 20 বছর পরে সিভিল ওয়ার হয়েছে। কেন? কারণ যেই শাসন ক্ষমতা তৈরি হয়েছিল, এই শাসন ক্ষমতা আসলে অনেক বেশি দুর্নীতিগ্রস্ত ছিল। তার মানে কি? আপনার দেশের জনগণ একটা সময় ফিল করতে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে আসলে একটা সরকার গেছে আরেকটা সরকার আসছে, কিন্তু আমাদের উপর অপারেশন কখনো কমে নাই। এই জনগণ নিয়ে আপনি কি পরবর্তী নতুন বাংলাদেশে কখনো আসলে সুন্দর একটা মানে বাংলাদেশ করতে পারেন কিনা? মানে আপনার দেশের জনগণ আসলে কখনোই আপনাকে লেজিটিমেসি দেয় না, আপনাকে আসলে মেনে নেয় না। আহাদের জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গার ভিতরে, যে দেখেন ভাই এই মানুষটা যুদ্ধের গোল নিয়ে যুদ্ধে গেছিল। তার কাছে যুদ্ধের গোল মানে এইটা ছিল না যে শুধুমাত্র পাকিস্তানিরা আমার দেশ থেকে চলে যাবে। তার কাছে যুদ্ধের গোল ছিল আমি আমার দেশটাকে, আমার দেশের মানুষজনগুলোকে বৈষম্য থেকে মুক্ত করব। কনটেক্সট আপনাকে কোট আনকোট করে বলে আহাদ যেই লক্ষ্যে যুদ্ধ করেছিল সেই লক্ষ্য অর্জিত হয় নাই। তার মানে আহাদের যুদ্ধ এখনো শেষ না। তার মানে হইতেছে একটা যোদ্ধা যে 9 মাস যুদ্ধ করে, তার মেন্টালিটি এইভাবে কাজ করে যে আমার জীবন যাক, আমার সাথীদের জীবন যাক, কিন্তু যুদ্ধের 15 সেকেন্ড চেয়ে নিব। যুদ্ধের গোল ফিল আপ না হলে আমি আমার ঘরে ফিরবো না, ইমোশনাল বার্ডেন থেকে বের হয়ে যায়। তার মানে কি? আহাদের ক্ষেত্রে যুদ্ধ শেষ হয়নি, এবং কেন আপনার এখন এই রিভোল্টটা দরকার আমরা বলে দিয়ে গেছি অ্যাসেম্বলি অফ ডিবেটার্স ইজিলি বিতর্কটা জিতে। ধন্যবাদ। 9 মাস যুদ্ধের পরে আহাদ যখন দেখে আমি যে স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সেই একই স্পিরিট বিয়ার করা আমারই একজন সহযোগী, সে আমার সহযোগী হয়ে একই স্পিরিট বিয়ার করে সে দেশের মানুষকে মারছে, সে লুটতরাজ করছে, সে এই পার্টিকুলার মুভমেন্টে বুঝতে পারে এই দেশের জন্য, এই দেশে গঠন করার জন্য শুধুমাত্র স্পিরিট এনাফ হইতে পারে না, কারণ স্পিরিট সেই একই সহযোগীর মধ্যে বিদ্যমান। তাহলে এই দেশটা গঠন করার জন্য কোন জিনিসটার প্রয়োজন হতে পারে?
ঠিক পার্টিকুলার মোমেন্টে আহাদ বুঝতে পারবে দেশটাকে যদি আসলেই গঠন করার প্রয়োজন হয় তার জন্য প্রয়োজন ইন্টেলেক্ট, এবং এই যে দেশের সমস্যা, এই দেশের সমস্যাগুলোকে আসলে চিহ্নিত করে ইন্টেলেক্টকে ব্যবহার করে তাহলে প্রকৃত সমাধান পাওয়া সম্ভব। তারা যে আজকে বলে যাওয়ার চেষ্টা করলো যে দেখেন আমরা 47-এ মুক্তি পেয়েছি, 71-এ মুক্তি পেয়েছি, তবুও আসলে চিরমুক্তি পাই নাই, এই চিরমুক্তি পাওয়ার জন্যই আহাদ তখন বুঝতে পারবে যে আমার এই ইন্টেলেক্টকে ব্যবহার করার মাধ্যমে আমি চিরমুক্তি আনতে পারবো। অর্ডার বলেন। তারা হচ্ছে যুদ্ধের বিকল্প হিসেবে যে ইন্টেলেক্টটাকে দাঁড় করাচ্ছে, যে এলো থেকে আসে, লিডার থেকে আসে না, এটা জেলোকে ইন্টেলেক্ট একটা স্ট্যাম্প পয়েন্ট শুরু থেকে আমরা পাইনি যেমন বিকল্পের রিবেটালটা দিবে। ওনারা কোনো কোনো ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয় নাই, আপনাদের সংজ্ঞা তারা গ্রহণ করেছে। আমার বিবেচনায় উনি শুধুমাত্র তার অবস্থানকে সংহত করছেন, পয়েন্টটি গ্রহণ করছি না। তারপরে দেখেন তারা কি বলার চেষ্টা করলো, যে যেই যৌথ বাহিনী আপনার দেশে লুটতরাজ করছে তারা একটা কমান্ডকে ব্রেক করার মাধ্যমে আসলে লুটতরাজ করছে। বাট জিনিস আসলে কেমন ফাংশন করে দেখেন, একটা দেশের সেনাবাহিনী যখন একটা দেশের মধ্যে যুদ্ধ করে তাকে ইনস্ট্যান্স ডিসিশন নেওয়ার আসলে কিছু পাওয়ার দেওয়া থাকে, যে ফিল্ডে যুদ্ধ করার জন্য তুমি হচ্ছে কিছু কেসের উপর বেসিস করে তুমি ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিতে পারো। যখন তারা দেখবে যে যৌথ বাহিনী হচ্ছে এই দেশের মানুষগুলোর উপর লুটতরাজ করতেছে, তারা কিন্তু প্রথমে বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করবে না, তারা কন্ট্যাক্ট করবে সেই যৌথ বাহিনীর সাথে, এবং যৌথ বাহিনী আপনাকে যা বোঝাবে তারা সেটাই আসলে মিন করবে। এইভাবে এই মেসেজটার মাধ্যমে এবং এই প্রসিডিউরের মাধ্যমে তারা আলটিমেটলি বাংলাদেশের যে মেসেজটা যে তারা আসলে লুটতরাজ করতেছে এই জিনিসটাকে বুঝবে না, তারা বুঝবে কি এই যে বাংলাদেশের মানুষেরা বা এই যে মুক্তিযোদ্ধারা তারা হচ্ছে আমার যৌথ বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে। এবং যখন ভারত এই মনে করবে যে আমার যৌথ বাহিনীর উপর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আক্রমণ করতেছে, তার ফলে কি সমস্যা হবে দেখেন। আমরা বুঝে গিয়েছি যে এমন একটা পজিশন আজকে ডিবেটটা হচ্ছে যখন দেশের মধ্যে অনেক আসলে ভারতীয় সৈন্য এক্সিস্ট করে, এবং এই ভারতীয় সৈন্য যখন আপনার উপর আরো কন্টিনিউয়াসলি আসলে রিগ্রেশন চালিয়ে যাবে, আরো বেশি কন্টিনিউয়াসলি তারা আপনার উপর অত্যাচার চালিয়ে যাবে, সেই অত্যাচারকে আসলে আপনি কিভাবে টাকা দেবেন এর কোনো মেকানিজম আপনি তাদের কাছে পাইনি, তা নিচ্ছি না। তারপর দেখেন আমরা আগেও বলে গেছি যে বাংলাদেশের 1 কোটি শরণার্থী তখন বাংলাদেশের মধ্যে এক্সিস্ট করছে, যখন ভারত আপনাকে সাপোর্টটা দিচ্ছে না, ভারত যখন বুঝতে পারবে যে আপনারা ভারতের এগেইনস্টে চলে গেছেন, ভারত আপনাকে মুক্তিযুদ্ধের সময় অনেক বেশি সাপোর্ট করছে, সেই 1 কোটি শরণার্থী আসলে কি হবে তার কোনো অ্যান্সার দিয়ে যায় না। তারপর দেখেন দেশ আসলে ঠিক এই পার্টিকুলার মোমেন্টে স্বাধীনতা পাইছে, বাট তারা কিন্তু বৈশ্বিক রিকগনাইজেশন পায় যায় নাই, এবং ভারতের মতো দেশটাই আসলে আপনাকে বৈশ্বিক রিকগনাইজেশন পাওয়ার জন্য অনেক বেশি পরিমাণে হেল্প করে। দেখেন আজকে বিশ্ব জানে যে প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে, বাট স্টিল কেন এই প্যালেস্টাইনে গণহত্যার ইস্যুকে সমাধান করা যাচ্ছে না, কেন? তার কারণটা হচ্ছে এই প্যালেস্টাইনের জন্য এই ভারতের মতো বা রাশিয়ার মতো এই ধরনের বড় কোনো সুপার পাওয়ার নাই, এবং এই ধরনের বড় কোনো পাওয়ারকে আপনি যখন মিস করে দিবেন, এই যে বাংলাদেশের জন্য এই মুভমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে একটা গ্লোবাল রিকগনিশন পাওয়া। এই গ্লোবাল রিকগনিশন আপনি আসলে কখন ম্যানেজ করতে সমর্থ হবেন স্যার নিচ্ছি না। তারপর দেখেন আজকে আমাদের পয়েন্টগুলো কি ছিল, যে দেশের মুক্তিযুদ্ধের স্বীকৃতির জন্য এই জিনিসটা আসলে কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দেখেন মুক্তিযুদ্ধটা জাস্ট কেবলমাত্র শেষ হয়েছে, এবং এই 9 মাস মুক্তিযুদ্ধের পরে আপনি কিন্তু আসলে জানেন না যে এই যে রাজাকার আলবদর বাহিনী যে আসলে যুদ্ধ করেছে তারা কি আসলে আপনাকে মারতেছে নাকি তারা আসলে কেবলমাত্র পাকিস্তানের অখণ্ডতার জন্য কাজ করতেছিল। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধের যে একটা স্ট্রং ন্যারেটিভ, যে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল বা এই স্ট্রং ন্যারেটিভটা কিন্তু আসলে আপনি এস্টাবলিশ করতে পারেন নাই, এবং যখন একজন মুক্তিযোদ্ধা হয়ে আপনি আপনার সহযোদ্ধাদের এগেইনস্টে আসলে লড়বেন তখন এই ন্যারেটিভটা কিভাবে আসলে অনেক বেশি উইক হয়ে যায় আমরা দেখিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা যেমন দেখেন বলে যাওয়ার চেষ্টা করতেছি যে এই যে নিচ্ছি না পোস্ট জুলাই পজিশনে আসলে আমরা কি দেখতে পাই, দেশের মধ্যে হচ্ছে মব জাস্টিস, এক্সট্রিমিজম এই ধরনের প্রবলেমগুলো এক্সিস্ট করে, বাট স্টিল কেন হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এই প্রবলেমগুলোকে আসলে অ্যাড্রেস করতেছে না? তার কারণ তারা জানে যে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করলে সবচেয়ে বেশি লাভ পাবে আসলে আওয়ামী লীগ সরকার। ঠিক এই পার্টিকুলার মোমেন্টে আহাদ যখন এই তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ইউজ করে যখন সে বুঝতে পারতো যে আমি যদি এই আমার মুক্তিযোদ্ধাদের সহযোগীদের এগেইনস্টে আমি যদি যুদ্ধ করি তাহলে আলটিমেট লাভ সে পাকিস্তান পাবে, সে রাজাকার আলবদর বাহিনী পাবে, এবং এই পজিশন থেকে তারা এই যুদ্ধে সশস্ত্র যুদ্ধে কখনো লিপ্ত হবে না। দিচ্ছেন যে আমি অস্ত্র না দিই, তারা অস্ত্র না দেওয়ার আসলে একটা এখতিয়ার রাখতে পারে, আপনি তাদের অস্ত্রগুলো আসলে কিভাবে নেবেন? আমাদের ওয়ার্ল্ডে আসলে তাদের অস্ত্র নেওয়ার আমরা একটা মেকানিজম দেখা যেতে পারে আপনাকে, যে আমরা আগে অস্ত্র দিব, তারপর একটা স্ট্রং গভর্নমেন্ট আসবে, এই যে সিভিক ডিসঅর্ডার কাটা একটা স্ট্রং গভর্নমেন্ট আসবে, এবং এই গভর্নমেন্টটা আমরা যেহেতু অস্ত্র দিছি তাদের কাছ থেকেও একটা অস্ত্র নেওয়া তাদের কাছে লেজিটিমেসি থাকবে। থ্যাংক ইউ। বৈশ্বিক স্বীকৃতি সেটা সুবিধা পাবেন না, আপনার পাকিস্তান এখান থেকে সুবিধা নিবে এই চিন্তাগুলোর দ্বারা। আপনি যখন মুক্তিযোদ্ধাদের দ্বারা হওয়া লুটপাটকে, মিত্রবাহিনীর দ্বারা হওয়া লুটপাটকে, অন্যায় অত্যাচারকে আপনি দায় মুক্তি দিতে থাকেন, তখন আপনার রাষ্ট্রটার আর কোনো লিগাসি থাকে না। তখন যে রাষ্ট্রটি তৈরি হয় সেটা আসলে একটি ব্যানানা স্টেট বা একটা পাপেট স্টেট হিসেবে তৈরি হয়, যেটা আপনার মুক্তিযুদ্ধের যে চেতনা সেটার সাথে যায় না। মানুষ স্পিকার দেখুন তারা সিভিক ডিসঅর্ডারের কথা বলছেন, মানুষ স্পিকার এটা কোনো সিভিক ডিসঅর্ডারই না, বরং এটি একটি পরিকল্পিত লুটপাট, যে লুটপাটটা চলতেছে আরেকটি ভিন্ন বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের কিছু সদস্য দ্বারা
যারা আপনার রাষ্ট্রে একটি পলিটিক্যাল, একটি মিলিটারি এবং একটি অর্থনৈতিক মনোপলি সৃষ্টি করতে চাচ্ছে। মাসপিকে তারা সরকারের কথা বলছে যে একটা সরকার গভর্নমেন্ট তৈরি হবে, কিন্তু আমরা মনে করি এই যে গভর্নমেন্টই তৈরি হতে যাচ্ছে সেই গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে ওই দেশের ওই মনোপলি যারা আপনার পুরো রাষ্ট্রটিকে নিয়ন্ত্রণ করে ফেলবে। ফলে ওই সরকারের পক্ষে কখনোই আপনার রাষ্ট্রের ওই মুক্তিগুলো, জনগণের যে মুক্তি, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করা সম্ভব হবে না। বরং ওই সরকার কি করবে, আপনার দুর্নীতিকে, স্বজনপ্রীতিকে, এটা তাদের এন্টার ফ্রেমওয়ার্ককে কোনোভাবে লঙ্ঘন করেননি, তিনি তার বক্তব্যে উদাহরণ হিসেবে এনেছেন, এটা আনতে পারেন, নিতে পারছি না। তাহলে দেখুন মানুষ স্পিকার, যে মুক্তিযুদ্ধের চেতনাটা কি, মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বড় হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তি, আপনার সার্বভৌমত্বের মুক্তি। কিন্তু আপনি যখন একটি দেশের থেকে সহানুভূতি নেওয়ার জন্য, একটি দেশের আদর্শকে মেনে নেওয়ার জন্য, বা একটি দেশের থেকে ভালো হয়ে থাকার ধারণাটাকে আপনি গ্রহণ করছেন এবং একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক গোষ্ঠীর মনোবলিটা স্বীকার করছেন, তাহলে কি হবে, একটি আপনার ওই রাষ্ট্রটি একটি রাজনৈতিক দলের কাছে আবদ্ধ হয়ে যাবে, ওই রাষ্ট্রটি একটি রাজনৈতিক দলের আন্ডারে চলে আসবে বা ওই দেশের ধারণাটিকে গ্রহণ করে ফেলবে। ফলে আপনি না কখনো অর্থনৈতিক মুক্তি পাবেন, না কখনো সামাজিক মুক্তি পাবেন, না কখনো রাজনৈতিক মুক্তি পাবেন, যেটা আহাদের অ্যাক্টর লেন্স থেকে আহাদকে বেশি ব্যথিত করে। অর্থাৎ আহাদ কি চেয়েছে, ব্রিটিশ পরবর্তী সময়ে, পাকিস্তান পরবর্তী সময়ে আহাদ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে। যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি কেমন হয়, যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি বহুদলীয় গণতন্ত্রকে ধারণ করে, যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি হয় নিজের ডিসিশনকে নিজে নিতে পেরে। কিন্তু আপনি যখন দেখতেছেন যে আপনার ওই গোষ্ঠীটি, ওই দলটি বা ওই মানুষগুলো আপনার এই পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারছে এবং তার বিপরীতে আপনি কোনো চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে পারছেন না, তাদের আন্ডারে আপনি সবকিছু গ্রহণ করছেন, তখন কি হচ্ছে মানুষ স্পিকার, আরো বেশি ব্যথিত হয় যে স্বাধীনতার কল্পনা সে করেছে সেই স্বাধীনতাটি আজকে আসলে বাস্তবে অর্জিত হয় নাই। যখন সেই স্বাধীনতাটি অর্জিত হয় নাই, তখন আহাদ কি চিন্তা করবে? আমাদের বিরোধী দলের নেতা যখন বললেন যে আহাদ অনেক রক্ত দেখেছে, ভাই বোনের লাশ দেখেছে, এরপরও দেখেছে যে যখন দেখলো যে স্বাধীনতা ঠিক আসে নাই, তখন তার মনে হবে যে এই বিপ্লবটা অসম্পূর্ণ, এই যুদ্ধটা অসম্পূর্ণ। তাহলে এই যুদ্ধটা আপনার চালিয়ে নিয়ে যেতে হবে। কতদূর চালিয়ে নিয়ে যেতে হবে? যতদিন না পর্যন্ত আপনার এই দেশটি পরিপূর্ণরূপে স্বাধীন হচ্ছে। পরিপূর্ণভাবে স্বাধীন মানে কি? যখন কোনো গোষ্ঠীর আন্ডারে আপনি থাকবেন না। ওই যে বিভিন্ন দল, ওই যে বিভিন্ন গোষ্ঠী যারা শক্তিশালী হয়ে গেছে এবং তারা সবকিছু দখল করে নিয়েছে, যারা হচ্ছে আপনার ওই যে একটি দেশের আন্ডারে চলে আসছে, তখন তাদের ওই নিয়ন্ত্রণ থেকে বের হওয়ার চেষ্টা করবেন মান স্পিকার। তাহলে আপনি দেখুন যে অ্যাক্টর লেন্সের যে ধারণা, আরেকটি জিনিস মানুষকে দেখুন, বৈশ্বিক স্বীকৃতির কথাটা, এই বৈশ্বিক ধারণাটা কেন ওই অ্যাক্টর লেন্সে খাটে না মান স্পিকার? আহাদের চিন্তাটা কোন দেশ স্বীকৃতি দিবে, কোন দেশ দিবে না, এইটা না। আহাদ যুদ্ধ শুরু করার আগে আমেরিকা তাকে স্বীকৃতি দিবে কিনা, সোভিয়েত তাকে স্বীকৃতি দিবে কিনা, এই চিন্তা নিয়ে সে যুদ্ধ করে না। সে যুদ্ধটি শুরু করেছিল ওই নিপীড়ন থেকে সে বাঁচার জন্য, ওই পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার থেকে বাঁচার জন্য। ইভেন এই প্লেসে যুদ্ধটা শেষ হওয়ার পরে আপনি দেখছেন ওই অত্যাচারটা ফিরে এসেছে। কার মাধ্যমে ফিরে এসেছে? ভারতীয় মিত্র বাহিনীর মাধ্যমে। কার মাধ্যমে ফিরে এসেছে? আপনার দেশের একটা মনোপলির মাধ্যমে, যাদের হাতে এখন ওই সামরিক অস্ত্রটা রয়েছে মান স্পিকার। তাহলে আপনি কি দেখছেন? ওই যে অস্ত্র যুদ্ধের কথাটা আপনি বলছেন, যে স্বাধীনতার কথাটা বলছেন, সেটা পরিপূর্ণভাবে হচ্ছে না। এই না হওয়ার ফলে এই যুদ্ধটা করা আপনার যে এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে মান স্পিকার। যদি এই যুদ্ধটা আহাদ কন্টিনিউ করে, অস্ত্রটা যদি জমা না দেয়, সংঘাতটা কার বিরুদ্ধে হচ্ছে মান স্পিকার? সংঘাতটা হচ্ছে ওই বাহিনীর বিরুদ্ধে বা ওই দলগুলোর বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধের পুরো ন্যারেটিভটা নিজেদের আন্ডারে নিতে চায়, যারা পুরো দেশটাকে নিজেদের দখলে নিতে চায়, যারা সম্পূর্ণ জিনিসটা কবজা করে এই পুরো সিস্টেমটাকে তাদের আন্ডারে নিয়ে চলে যেতে পারে চাই মান স্পিকার। এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ? এই জিনিসটা এই কারণে গুরুত্বপূর্ণ মান স্পিকার, আপনি যদি আবার একটি দেশের আন্ডারে চলে যান বা আপনি যদি আবার একটি দলের আন্ডারে চলে যান, তাহলে যে নিপীড়ন আপনি 23 বছর ধরে পেয়ে এসেছেন মান স্পিকার, সেটা আপনার দেশে আরো বেশি কন্টিনিউ করবে মান স্পিকার। সুতরাং এই জায়গা থেকে আমরা মনে করি অ্যাক্টর লেন্সে যেহেতু আহাদ এখানে স্যাটিসফাইড হয় নাই, সেজন্য তার এই যুদ্ধটা কন্টিনিউ করা উচিত এবং অস্ত্র জমা না দেওয়া উচিত। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। জি ধন্যবাদ মান স্পিকার। দেখুন ন্যারেটিভের কথাটা দেখুন মান স্পিকার, আমরা আগেই বলেছি ন্যারেটিভটা কি। আপনি যখন মুক্তিযুদ্ধ শুরু করেন, সেই আগে একটা মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা তৈরি হয়েছিল আপনাদের দেশে। সেই ন্যারেটিভটা কি? আপনারা একটা কল্পিত রাজ্য তৈরি করার চেষ্টা করতেছিলেন। সেই রাজ্যটা কেমন দেখতে হচ্ছে? সেখানে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, অত্যাচার থাকবে না। এরপরে এসে যখন আপনি দেখছেন সেই জিনিসগুলো আবার ঘটতেছে এবং সেই ন্যারেটিভটা রক্ষা করার জন্য আপনি কোনো লড়াই করতেছেন না, তার মানে ওই যে ন্যারেটিভটা আপনি 71-এর পূর্বে তৈরি করেছিলেন, ওই ন্যারেটিভটা আসলে মানুষের ভিতরে এক্সিস্ট করে না। এই জায়গায় কি হবে? মানুষ যখন বলবে তাহলে পাকিস্তান আমলই তো ভালো ছিল, ওনারা যেহেতু জুলাইয়ের কথা বলতেছেন, আপনি যে জুলাইয়ে যখন বৈষম্যটা আরো করতেছেন, তখন মানুষ বলছে জুলাইয়ের আগে হাসিনাই ভালো ছিল। তাহলে আপনি যে পাকিস্তানের কথাটা বলতেছেন, মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা টিকবেই না এবং মানুষ বলে পাকিস্তানি ভালো ছিল এবং তারা সংযুক্তিকরণের পথে যাবে। এ জায়গা থেকে রাজা তার আলবদররা আরো বেশি সুযোগ নিবে।
ধন্যবাদ। আপনি আপনার সময়কেও পুরোপুরি কাজে লাগিয়েছেন। আমরা বিরোধী দলের সংসদ সদস্যের বক্তব্য শুনবো। ওয়ার্ল্ডে তারা যে ন্যারেটিভ সেট করে যাওয়ার কথা বলে এবং তারা যে আহাদের লেন্সটা দেখায় যাওয়ার চেষ্টা করে, সেটা আসলে স্ববিরোধী। দেখুন মাস স্পিকার, প্রথমতই আসি, তারা হচ্ছে শুরুতে এসে বলে যে এখানে কোনো ফিউচারিস্টিক আলাপ আলোচনা করা যাবে না। দেখেন মাস স্পিকার, তারা বলে গেছে যে আহাদ হচ্ছে আজকে দেশ গঠন করতে চায়, আহাদ হচ্ছে আজকে গণতন্ত্র চায়, আহাদ হচ্ছে আজকে শৃঙ্খলা চায়। মাস স্পিকার দেখেন, আজকে যখন আপনি এই তিনটা জিনিস চাচ্ছেন, তাদের ওয়ার্ল্ডে তারা এটা প্রিচ করার চেষ্টা করতেছে যে এটার একমাত্র ওয়ে হচ্ছে যুদ্ধ করা। মাস স্পিকার, আমি তাদের কাছ থেকে এরকম কোনো ধরনের মেকানিজম বা কোনো ধরনের পলিসি পাই নাই যে কিভাবে তারা এটা বলতে পারে যে এই যে যুদ্ধ করার মাধ্যমে যে আমার দেশে গণতন্ত্র শৃঙ্খলা এগুলো ফেরত আসবে, কিংবা এই যে গণতন্ত্র শৃঙ্খলা আনার জন্য আমি যে সশস্ত্র গেরিরা যুদ্ধ করে যে আমি এটাকে একটা লং টার্ম সাস্টেনেবিলিটি দিতে পারবো, সেই ধরনের কোনো মেকানিজম দিয়ে যেতে পারে না। মাস স্পিকার দেখুন, তাদের থেকে কথা আসে যে আজকে হচ্ছে হচ্ছে দেশ গড়তে, লুটতরাজ বন্ধ করতে, শৃঙ্খলা আনতে। মাস স্পিকার দেখেন, আপনার আজকে বুঝতে হবে যে আজকে আহাদও একজন মুক্তিযোদ্ধা ছিল এবং মিত্র বাহিনীর সাথে যারা লুটতরাজ করতেছে তারাও মুক্তিযোদ্ধা ছিল। মুক্তিযোদ্ধাদের সেম স্পিরিটটা ছিল মাস স্পিকার, মুক্তিযোদ্ধাদের সেম স্বপ্ন ছিল, যে স্বপ্নটা হচ্ছে দেশ গড়ার স্বপ্ন। মাস স্পিকার আপনাকে বুঝতে হবে এই যে স্পিরিট, এই সেম স্পিরিটের একটা মানুষ যখন হচ্ছে লুটতরাজ করতেছে, আরেকটা স্পিরিটের মানুষ হচ্ছে সেটাকে অপোজ করার চেষ্টা করতেছে, তাদের ওয়ার্ল্ডে তারা এটার কোনো গ্যারান্টি দিয়ে যাইতে পারে না যে আজকে সেম স্পিরিটের অধিকারে আহাদ হচ্ছে সেই করাপ্টেড হবে না। মাস স্পিকার, তারা করাপ্টেড হওয়াটা সম্পূর্ণভাবে নর্মাল। মাস স্পিকার, কারণ এখানে নিচ্ছি না, আপনাকে এটা বুঝতে হবে যে সেম স্পিরিটের মানুষ যখন অলরেডি করাপ্টেড হয়ে গেছে, আপনাদের ওয়ার্ল্ডে আহাদও করাপ্টেড হয়ে যেতে পারে। আপনি আহাদকে সেই সম্পূর্ণ অধিকার বা সম্পূর্ণ লেজিটিমেসি দিতেছেন যে আপনি আজকে সশস্ত্র গেরিলা যুদ্ধ করে তাদেরকে ডিফিট করেন, কিন্তু ডিফিট করার পর তারা যখন নেতৃত্ব স্থানীয় জায়গায় চলে যাবে, তখন যে তারা করাপশন করবে না, তখন যে তারা যেই স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটা যে তারা আপহোল্ড করবে কিংবা না করে যে তারা আসলে দেশের মধ্যে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে না, সেটা নিয়ে তারা কোনো কথা বলে যায় না। মাস স্পিকার আপনাকে বুঝতে হবে, তারা বলে যায় পরিপূর্ণ স্বাধীনতার কথা, তারা বলে যায় যে কোনো গোষ্ঠীর আন্ডারে থাকবে না। মাস স্পিকার, মিত্র বাহিনীরা তো আসলে তারা তো ফ্রেম করার চেষ্টা করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে বা সুবিধাবাদী গোষ্ঠী হিসেবে। মাস স্পিকার, আপনাকে বুঝতে হবে, একটা সুবিধাবাদী গোষ্ঠী সবসময় চাই হচ্ছে যে হচ্ছে নেতৃত্ব স্থানীয় জায়গায় আছে তার সাথে আতাত করে হচ্ছে দেশে থেকে নিজেদের সুবিধা নিয়ে নেয়। মাস স্পিকার, আজকে যখন আহাদের মতো মানুষরা এই যে সশস্ত্র গেরিলা যুদ্ধ করে সেই সেম পজিশনে চলে যাবে, তখন যে মিত্র বাহিনী তাদের সাথে আঘাত করে এই সেম লুটতরাজ করবে না, সেই ধরনের কোনো মেকানিজম বা সেই ধরনের কোনো গ্যারান্টি তারা দিয়ে যায় না তাদের ওয়ার্ল্ডে। মাস স্পিকার, আপনাকে বুঝতে হবে যে আজকে হচ্ছে কনসার্ন জানার কথা আছে। মাস স্পিকার দেখেন, তারা হচ্ছে বলে যায় যে আজকে হচ্ছে আমি যখন যুদ্ধের জন্য হচ্ছে অস্ত্র জমা দিব না, তখন হচ্ছে সরকারের একটা কনসার্ন তৈরি হবে। মাস স্পিকার, আমার তাদের কাছে প্রশ্ন থাকবে যে আজকে যখন নিচ্ছি না, তাদের ওয়ার্ল্ডে যখন এত লুটতরাজ হচ্ছে, তাদের ওয়ার্ল্ডে যখন তারা এতটাই ওয়ারিড এই লুটতরাজ নিয়ে, তখন নিতে পারেন তো আপনারা। আপনাকে বুঝতে হবে যে তারা হচ্ছে বলে যায় যে সরকার হচ্ছে আলটিমেটলি যে কনসার্নটা আছে সেই কনসার্নটা দেখাবে হচ্ছে অস্ত্র না জমা দেওয়ার মাধ্যমে। আমার প্রশ্ন হচ্ছে মাস স্পিকার, রাখে যখন আপনার দেশে লুটপাট এত হচ্ছে যে আপনার কনসার্ন অলরেডি বিল্ড হয়ে গেছে, আপনার সরকার তখন কোথায়? আপনার সরকার তখন কেন অ্যাক্ট করতেছে না যখন হচ্ছে অলরেডি অস্ত্র জমা হয় নাই? আর আপনার ওয়ার্ল্ডে কেন আহাদের মতো মানুষরাই যুদ্ধে অস্ত্র জমা না দিয়ে তাদের কনসার্নটা ক্রিয়েট করতে হবে? কেন আমাদের ওয়ার্ল্ডে আমরা যেটা প্রপোজ করতেছি যে আমরা অস্ত্র জমা দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা একটা লেজিটিমেসির মাধ্যমে একটা কনসার্ন ক্রিয়েট করব, সেটা কেন সম্ভব হবে না? মাস স্পিকার, সরকার যদি তাদের ওয়ার্ল্ডে এতটা পাওয়ারফুল হয়েই থাকে যে কনসার্ন ক্রিয়েট করার মাধ্যমে এটা বন্ধ করে দিতে পারবে, তাহলে তারা অলরেডি এটা করতে পারতো। মাস স্পিকার, তারা এটা করতে পারে না এখনো। মাস স্পিকার, আপনাকে বুঝতে হবে যে তারা হচ্ছে বলে যাওয়ার চেষ্টা করে আলটিমেটলি যে আমার হচ্ছে যুদ্ধ করার মাধ্যমে দেশে স্থিতিশীলতা আনতে হবে, কিন্তু এই ধরনের কোনো মেকানিজম তারা দেখাই দিয়ে যেতে পারে না। মাস স্পিকার, আমরা আপনাদেরকে কি দেখাই? দেখেন, আমরা আপনাদেরকে দেখাই যে আজকে যদি আহাদের মতো মানুষরা সশস্ত্র গেরিলা যুদ্ধ করে, তাহলে হচ্ছে তারা আলটিমেটলি টেম্পোরারি অস্থিতিশীলতার যে পজিশনটা আছে সেটাকে আরো খারাপ দিকে নিয়ে যাচ্ছে। খারাপ দিকে নিয়ে যাওয়ার মাধ্যমে পরবর্তীতে গিয়ে যে ঠিক হওয়ার যে ল বা অর্ডার বা যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমের যে সম্ভাবনাটা ছিল সেটা নষ্ট করে দিতেছে, এবং সে যে ন্যারেটিভ সেট করতেছে তাদের ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে গঠনের জন্য যুদ্ধ করতে হবে, গঠনের জন্য যুদ্ধের পর যুদ্ধ করতে হবে। এই যে মাস স্পিকার, এই যুদ্ধের পর যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধের শেষ কোথায় তাদের ওয়ার্ল্ডে, সেটার কোনো গ্যারান্টি নাই। মাস স্পিকার, আজকে আপনাকে বুঝতে হবে যে একটা অলরেডি বিধ্বস্ত দেশ, যেখানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিধ্বস্ত, যেখানে হচ্ছে অলরেডি বিভিন্ন ধরনের চক্রান্তকারী শক্তি কাজ করতেছে, যেখানে হচ্ছে ভারতে আমাদের দেশের আহাদের সহযোদ্ধারাই, আহাদের মা বোনরাই যখন ভারতে গিয়ে শরণার্থী হিসেবে আসছে, তাদের সেফটি চিন্তা করাও আহাদের দেশ গঠনের মধ্যে পড়ে। মাস স্পিকার, সেটা মাস স্পিকার তারা কোনোভাবেই তাদের কনসার্ন বানায় না। তারা তাদের একটা মাত্র কনসার্ন বানায় সেটা হচ্ছে আহাদের যে যোদ্ধা মেন্টালিটিটা আছে সেটাকে স্যাটিসফাই করা। মাস স্পিকার, তাদের কাছে একটা সবথেকে বড় প্রশ্ন যেটা থেকে যায়, যেটা আমাদের ওয়ার্ল্ডে থাকে না, সেটা হচ্ছে যে আহাদ যদি আজকে এই সশস্ত্র গেরিলা যুদ্ধ করে অস্ত্র জমা না দিয়ে, সেটা তো আলটিমেটলি সেটা যোদ্ধা মেন্টালিটিকে ফুলফিল করতে
করতেছে মাউস স্পিকার, কিন্তু মাউস স্পিকার তারাই বলে যায় যে আহাদ হচ্ছে আজকে দেশ গড়তে চায়। এই যে দেশ গড়া, 15 সেকেন্ড চেয়ে নিচ্ছে, এই যে দেশ গড়া, এই দেশ গড়াতে কিভাবে যোদ্ধা মেন্টালিটিটা আদৌ হচ্ছে হেল্প করে সেটা তারা দেখাই দিয়ে যেতে পারবে। এর জন্য মাউসকে বিতর্কটা যত তখনই আপনার লুটপাটটা বন্ধ হয়। এলোর স্পিচ এটা ক্লিয়ার ছিল স্যার। তারপরে যখন তারা কোশ্চেন করে লুটপাটটা কেন বন্ধ হয় না, এইটা আমরা আপনাকে বুঝাই চাই। প্রথম কথা, তাদের ওয়ার্ল্ডের মধ্যে স্বাধীনতা যুদ্ধ মানে শেষ হয় না, তাদের ওয়ার্ল্ডে যুদ্ধই হচ্ছে যুদ্ধের সমাধান, যেটা আমাদের ওয়ার্ল্ডে হয় না। কেননা স্যার আজকে তাদের ওয়ার্ল্ডের মধ্যে যখন আহাদরা যুদ্ধ করে, আহাদরা হচ্ছে এই যে যখন মুক্তিযুদ্ধে যায়, মুক্তিযুদ্ধে যাওয়ার সময় তারা ভাবে না যে তাদের হচ্ছে মুক্তিযুদ্ধের পরে বেঁচে ফিরবে কিনা, তাদের মেন্টালিটি অমন থাকে না। তার মানে একটা যোদ্ধা মেন্টালিটি নিয়ে যায়, যুদ্ধের শেষে এসে ওই মেন্টালিটি থাকে না। কারণ যখন সে স্বাধীনতা পাইছে, তার এইমটা যে পাকিস্তানিদের বিতরণ করছে, শোষকদের বিতরণ করছে, তখন তার মেন্টালিটি থাকে আমার দেশ কতটা বিধ্বস্ত, আমার এখানে 30 লাখ শহীদ হয়েছে, কিংবা আমার মা বোনের ইজ্জত গেছে, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে। এই চিন্তাটা যখন তার মাথায় আসে, তখন সে যুদ্ধের ওই লেজিটিমেসির চিন্তায় আর যায় না। তখন এই মানুষটা যে চিন্তাটা করে সেটা হচ্ছে এই জিনিসটাকে কেমনে সলভ আউট করে, কেমনে হচ্ছে জিনিসটাকে প্রতিরোধ করা যায়। আমি নিজের মানুষের উপর গুলি করে, আমি নিজের মানুষকে হচ্ছে ঠেকায় দিয়ে জিনিসটাকে কতটা প্রতিরোধ করতে পারি। তাদের ওয়ার্ল্ডে কোনো সলিউশন নাই, তাদের ওয়ার্ল্ডে কোনো মেকানিজম নাই যে তারা 100% ওই যুদ্ধে আহাদ জিতে আহাদের ওই জায়গাটাকে সে ফিল আপ করতে পারবে। তার মানে স্টিল তাদের ওই ওয়ার্ল্ডে আহাদ যদি জিতেও যায় বেস্ট কেস সিনারিওতে, তাহলেও আহাদ কোনোদিন তার ওই স্বপ্নকে পূরণ করতে পারে না। বাট আমার ওয়ার্ল্ডে আহাদ যদি ওইখানে না যায়, তাইলে আহাদের স্বপ্ন পূরণ করাটা অনেক বেশি ইজিয়ার হয়। কারণ ওই মানুষটা ওই যে অস্ত্র জমা দেওয়ার মেকানিজমটাকে অনেক বেশি ইজিয়ার করে দিচ্ছে। ওই মানুষটা আপনাকে হচ্ছে এই যে যুদ্ধের বা আমাদের মুক্তিযুদ্ধের ন্যারেটিভটাকে একটা বৈধতা প্রদান করতেছে। আমাদের ওয়ার্ল্ডের মধ্যে নিজেদের যে রাজাকারদের যে নিজেদের হিরোইক প্রমাণ করার একটা জায়গা, পাকিস্তানকে হিরোইক করার জায়গা, এই জায়গাটাকে বন্ধ করে দিতেছে। বিকজ আহাদ ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আহাদের মেন্টালিটিতে ওইটা কাজ করে স্যার, যে আজকে কোনটা বৈধ কোনটা অবৈধ, এবং আমি যে যুদ্ধ করছি এটা ন্যারেটিভ স্টাবলিশ করা, আমি ওদেরকে হচ্ছে কোনো সুযোগই দিব না। স্পিকার, এই সুযোগ না দেওয়ার ন্যারেটিভটা যখন আসে তখনই আমরা এটা বলি। তারা আজকে বলে আমরা স্বীকৃতির জন্য যুদ্ধ করি না, আমরা দেশ গঠনের জন্য যুদ্ধ করছি। বাট আহাদের মতো মুক্তিযোদ্ধারা যখন দেখে আমি যদি এই মুহূর্তে স্বীকৃতি না পাই, আমার যদি স্বীকৃতিটা না আসে কোনোভাবে, তাইলে আমার দেশে লুটপাট বন্ধ হবে না। এই জন্য তারা স্বীকৃতির জন্য কাজ করে, এই জন্য তারা ওদের উপর আঙুল উঠায় না। তার মানে স্বীকৃতি আপনার অলরেডি ইম্পর্টেন্ট, আমরা যেটা আপনাকে দেখাই দিয়ে গেছি তারা যায় নাই। স্যার দিন শেষে তারা বলে দেশকে দখল নিতে চাই, হ্যান ত্যান জিনিসগুলো কোনোদিন ফর্মই করে না। আপনার ওয়ার্ল্ডের মধ্যে এখনো শরণার্থী ফেরত আসে নাই, আপনার ওয়ার্ল্ড থেকে আপনি এখনো সৈন্যবাহিনী পাঠাইতে পারেন নাই। আপনার ওই স্ট্যাটাস ওই সিনারিও চিন্তা করতে হবে। আপনি আহাদ হিসেবে আপনার দেশের মানুষের লাইফের চিন্তা করেন। আপনার একটা দেশের সেনাবাহিনী যখন আসে, আপনি জানেন ওই সেনাবাহিনীর উপর কি পাওয়ার থাকে, তাদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকে ওই দেশটা। তার মানে তারা যদি চায় ওই শরণার্থীদের আটকা দিতে, দে হ্যাভ দ্য পাওয়ার। তার মানে আপনি হচ্ছে চিন্তা করেন যে ওই শরণার্থীদেরকে আপনি কেমনে ডিল করবেন। আপনি আহাদ হিসেবে ভাবেন আপনার মা বোন যেমনি হারাইছেন ওই জিনিসটা তেমনি না হারান। আমার ওয়ার্ল্ডের মধ্যে আহাদ হিসেবে আপনি অনেক কম লস পান। আহাদ হিসেবে আপনি যে জিনিসটা স্বপ্নটা আপনি পূরণ করতে পারেন নাই, ওইটা পূরণ করতে পারেন। এবং স্যার শেষ করতেছি, এবং দিন শেষে আপনি কোনোদিন ওদের বিশ্বাসঘাতক ভাবেন না, বরং আপনি ওই জায়গায় চিন্তা করেন অ্যানাদার অল্টারনেটিভ হিসেবে আমি কেমনে হচ্ছে এই যে অস্ত্র জমাদান করে জিনিসটাকে অনেক ইজিয়ার করতে পারি। তো বিশ্বাস করি বিতর্কটা জগন্নাথের। ধন্যবাদ। ন্যারেটিভ যেটা আমাদের ওয়ার্ল্ডে, ন্যারেটিভটা কি যে মানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ যারা করছে তারা দেশকে লুটপাট করতেছিল, এটা পুরো পৃথিবীর কাছে যায়। আরেকটা ন্যারেটিভ হইতেছে যে মানে বাংলাদেশে হচ্ছে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে লুটপাট করতেছিল মুক্তিযোদ্ধারা, এবং মুক্তিযোদ্ধারাই লুটপাটটাকে বন্ধ করার জন্য এটা যুদ্ধ করছিল। এই দুইটা ন্যারেটিভ যখন ওয়ার্ল্ডের কাছে যায়, পাকিস্তান দেখায় কি আমরা ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ যারা করছিল তারা যুদ্ধ করে দেশটাকে নিজেদের কাছে নিয়ে নিজেই লুটপাট করছে। ওই ন্যারেটিভটা অনেক বেশি বাজে, কিন্তু স্টিল এই ডিবেটের ন্যারেটিভটা যায় না, ন্যারেটিভ আর্গুমেন্টটা আসে না, কারণ ডিবেটটা অ্যাক্টর ডিবেট। আহাদ মুক্তিযোদ্ধা হিসেবে কোন দেশ স্বীকৃতি দিবে কি দিবে না এই ব্যাপারটা চিন্তাও করে না। ন্যারেটিভ ডিবেটের বাইরের জিনিস, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে তার বলার চেষ্টা করেছে ভাই দেখেন যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তখন পরবর্তীতে যুদ্ধ থেকে ঘরে আসার পরে আহাদ পরবর্তীতে যুদ্ধে যাওয়ার মেন্টালিটি রাখে না। আমি আপনাকে খুব ভালো মতো বুঝাই দিয়ে গেছি যে আহাদের কাছে যুদ্ধটা কেন শুধুমাত্র পাকিস্তান থেকে আলাদা হওয়া না, রেদার যুদ্ধের গোলটা অর্জন হওয়া ছিল, অর্থাৎ যুদ্ধের যে স্যাটিসফ্যাকশন সেটা এখনো আহাদ পায় নাই। তারা যেটা বলার চেষ্টা করে ভাই দেখেন আপনার ওয়ার্ল্ডের ভিতরে তো ল এন্ড অর্ডার সিস্টেমটা নাই, তার মানে যদি ল এন্ড মানে সিস্টেম অর্ডারটা আসে, আহাদ যদি সেটাকে হেল্প করে, তখন হচ্ছে এই সিচুয়েশনটা কন্ট্রোল হবে। কথা হচ্ছে আমরা ফ্রেমিং করে আপনাকে ভালো মতো বুঝাই দেওয়া যায় আপনার দেশের প্রশাসনিক টোটালি ভঙ্গুর একটা অবস্থায়, আপনার দেশের সরকার এখনো জানে না কোত্থেকে শুরু করতে হবে। এইখানে যে এত বড় ম্যাসাকার হচ্ছে, এইটা আপনি সরকারের কাছে নিয়ে যাওয়ার জন্য অ্যাটলিস্ট এই যুদ্ধে বা সশস্ত্র বিদ্রোহটা ক্রিয়েট করতেছেন। আমরা
কখনো বলি নাই আহাদ ডিরেক্টলি সরকারের বিরোধিতা করে। তার মানে কি, যদি সরকার কখনো এই প্রবলেমের মিটিগেশন করতে পারে, আহাদের তো সশস্ত্র যুদ্ধ করার কোনো ডিবেটই থাকে না। তাদের হুইপ এসে কিছু কথা বলার চেষ্টা করে। এক নাম্বার কথা যে ভাই দেখেন, আপনি অস্ত্র দিলে তারাও অস্ত্র জমা দিয়ে যাবে। ভুল কথা। মিত্র বাহিনী অর্থাৎ ভারতের মিলিটারি কখনো বাংলাদেশে অস্ত্র জমা দিবে না। তার মানে কি, তাদের কাছে অস্ত্র থেকে যাবে। যদি তাদের কাছে অস্ত্র থেকে যায়, মুক্তি বাহিনী তাদের অস্ত্র নিয়ে পরবর্তীতে লুটপাট কন্ট্রোল করতে পারে। এক নাম্বার। দুই নাম্বার কথা হইতেছে, আমরা বিলিভ করি যখন আহাদ অস্ত্র জমা দিবে না, এটা ডিরেক্টলি ওই ফুটেজটা নেওয়া সরকারের কাছে। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার দেশের মানুষকে মুক্তি দিচ্ছ, আমি আমার যুদ্ধ চালায় যাব। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা ডিপিএম থেকে যে লেয়ারটা টানার চেষ্টা করে সেটা হচ্ছে, দেখেন আমার মুক্তিযুদ্ধ বন্ধু যে আমার স্পিরিটটা নিয়ে মুক্তিযুদ্ধ করছিল, সে তো এখন খারাপ কাজ করতেছে। তার মানে তার সাথে যুদ্ধ করে আমি তাকে কোনো ঠিক করতে পারবো না। তাকে আমি ইন্টেলেক্ট করব, তাকে আমি বুঝাবো। যেই মানুষটা এরকম অসহায়দের উপরে সশস্ত্র লুটপাট, আমি আবার বলি সশস্ত্র লুটপাট করে, তাকে আপনি কিভাবে ইন্টেলেকচুয়াল ওয়েতে বুঝাবেন? সে কি কখনো বুঝবে কিনা, অনেক বড় প্রশ্ন। তারা যেটা বলার চেষ্টা করে পুরো ডিবেটের ভিতরে, মিত্র বাহিনী কখনো সরকারের সাথে আসলে কথা বলবে না। তার মানে কি, মিত্র বাহিনী ডিরেক্টলি হচ্ছে আহাদকে অ্যাটাক করবে। যদি ওয়ার্স্ট কেস সিনারিওতে আমরা ধরেও নেই যে আহাদ তাদের সাথে যুদ্ধে মারাও যাবে, বাট তারপরেও যেহেতু এইটা একটা অ্যাক্টর ডিবেট এবং এখানে অ্যাক্টর স্যাটিসফ্যাকশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আহাদ মেরে গেলেও তার গোলটা অ্যাটলিস্ট ফিল আপ হয়, সে শেষ পর্যন্ত যুদ্ধ করছিল। ধন্যবাদ। 1972 সালের কত তারিখে বাংলাদেশ থেকে ব্যাক করে গিয়েছিল? মার্চ মাসে। তাহলে এটা তোমরা জানো, তাই না? আর তোমরা জানো? আমার সন্দেহ যে তোমরা কেউই জানতো না। ইভেন যারা মোশন ঠিক করছে তারাও জানতো না। ইট ওয়াজ ম্যাটার অফ 3 months, লেস দেন 3 months। তার মধ্যে নতুন একটা যুদ্ধের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং দুইটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে। বেসিক্যালি ওয়ার্ল্ড, রিয়েল ওয়ার্ল্ড কিন্তু একটা। যদিও তখন ভার্চুয়াল ওয়ার্ল্ডের কোনো অস্তিত্ব ছিল না সেইভাবে, একাডেমিক্যালি বা থিওরিটিক্যালি চিন্তা মধ্যে থাকতে পারে, কিন্তু সেই ভার্চুয়াল দুনিয়ার বাইরে রিয়েল ওয়ার্ল্ড সবসময় একটাই থাকে। কাজে সরকারি দল যদি তার মতো একটা কল্পিত পৃথিবীতে নিজের জীবনাচরণ যাপন করে, বিরোধী দল যদি করে, তাহলে সাধারণ মানুষ যারা এখানে বসে আছে তাদের কি হবে? জাজমেন্ট যারা করলেন আমার সঙ্গে, নাজমুল হুদা আজাদ, জসিমউদ্দিন শের, খারমান এবং আদনান মুস্তারি, আমাদের একটা বিপদ ছিল, ইনক্লুডিং মি, যে এই বিপদটা ওনাদের ছিল না। আমি যদি ওখানে থাকতাম, আমি কয়েকবারই এখান থেকে উঠে চলে যেতাম, বাইরে যায় একটু খোঁজ গল্প করে আবার আসতাম। কিন্তু এখানে উঠলে তোমাদের কথার মাঝখানে আর যাওয়া যায় না। কারণ দুইটা জিনিস শুধু বলবো সিনিয়র ডিবেটার হিসেবে, সেটা হচ্ছে যে আমি যে ডিবেট করছি ওনাদের অনেক কাজ আছে। আইসা এখানে বসে আছে কেন? অনেক কাজ আছে। কারো মেয়েদের হলের সামনে যাওয়ার কথা, কারো টিউশনিতে যাওয়ার কথা, কারো রুমে রেস্ট নেওয়ার কথা, কারো পরীক্ষা আছে। তোমার আমার পেঁচাল শোনার জন্য এই ছেলেগুলো আইসা, এই মেয়ের আইসা কেন বসে থাকবে? কারণ তুমি যখন ডিবেটার দাবি করছো, তখন তুমি অন্যদের চাইতে একটু সুন্দর করে কথা বলবা। তোমার বডি ল্যাঙ্গুয়েজটা, মানে বস্তিতে যারা থাকে তাদেরকে আমি আন্ডারমাইন করতে চাই না, কিন্তু তাদের জীবন যেহেতু যুদ্ধ শুরু হয় ঘুমানোর থেকে শুরু করে আর ওটার থেকে শুরু করে, যে সোবার অ্যাটিটিউড এইখানে আমার তোমার পক্ষে করা সম্ভব, বাঁচার স্বার্থে তাদের পক্ষে করা সম্ভব না। কাজে ওইখানে যে চিত্র দেখা যায় সেটা যদি আমি এইখানে দেখি বিতর্কের মঞ্চে, তাহলে তোমার বিতর্কিত হওয়ার দরকার নাই। আমি 1992 সাল থেকে বিতর্ক করি, বিতর্কের সঙ্গে আছি, তোমাদের অনেকের জন্ম হয় নাই। চ্যাম্পিয়ন দল বিতর্ক একটি তার্কিক সংগঠন। তোমাদেরকে অভিনন্দন। আর রানার্স আপ হচ্ছে অ্যাসেম্বলি অফ ডিবেটার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। অবশ্যই দুটো দল, সুতরাং একটা চ্যাম্পিয়ন হলে আরেকটা রানার আপ। আর ডিবেটার অফ দ্য ফাইনাল, আমি জানি না সেখানে তোমাদের কোনো এক্সপেকটেশন আছে কিনা। কোনো এক্সপেকটেশন? আমি কাউকেই চিনি না, সুতরাং যে নাম আমার কাছে আছে সেটাই আমি বলবো। কোনো এক্সপেকটেশন যদি না থাকে এবং মোটামুটি সবাই যদি ভালো করে থাকে, তাহলে রেজাল্ট যেটা এসেছে সেটা হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন। আমাদের আসলে হলের 6 বছর পর চ্যাম্পিয়ন ট্রফি, তো এটা আসলে আমাদের জন্য স্পেশাল। অ্যান্ড আমরা হচ্ছে যেহেতু আমাদেরও প্রথম ট্রফি চ্যাম্পিয়ন হিসেবে, সো অবভিয়াসলি একটা স্পেশাল ট্রফি। আর যেহেতু আনবিটেন ভাবে আসছি, সো দ্যাটস মানে অন্য একটা মাত্রা দিছে আসলে আমাদেরকে।
আমরা আসলে প্রথম রাউন্ড থেকেই আসলে জিতে আসছি, বাট আমাদের কাছে না মানে খানিক খানিক সময় মনে হচ্ছিল যে আমরা হেরে যাচ্ছি। বাট সেমিফাইনালে হচ্ছে অনেক ওয়েটিং করতে হলো। বাট ডিবেটের মোশনগুলো খুব কমপ্লেক্স, এখন মনে হয় দুই দলই জিতবে। বাট ওই জায়গা থেকে যে জিতে আসছি, ওই যে এক একটা রাউন্ড জেতা মনে হচ্ছে এক একটা সমুদ্র পার করা, এই জিনিসটা আসলে মানে খুব চ্যালেঞ্জিং। বাট তারপর আমরা আসলে উতরে গেছি, এটা আসলে সৃষ্টিকর্তার কৃপা, ছাড়া সম্ভব না। সবকিছু মিলে আমাদের আসলে বেশ ভালোই লেগেছে, কারণ এখানে খাবার দাবারটা ভালো ছিল, দ্যাটস এ থিং। মানে আমরা ফেস্টিভ্যাল তো খাবার খুঁজি আগে, তো এরপরে ওয়েদারটা ভালো, জাজ প্যানেল ভালো। অ্যান্ড ইউনিক থিং ছিল হচ্ছে প্রত্যেকটা ভেন্যু আসলে এক একটা জাজের নামে ছিল, যারা অ্যালাম নাই আগের বিতার্কিক। সো এই ইউনিকনেসটা আবার ওই জাজই আমাদের জাজ করতেছেন। এবং ফাইনালে হচ্ছে আপনারা দেখলেন 92 সালের এক বড় ভাই, উনি হচ্ছে আমাদের চেয়ার ছিলেন। তো এই যে আমরা যে আমাদের প্রত্যাশিত জায়গাগুলোকে পেলাম, এখানে ওভারঅল একটা চমৎকার আয়োজন আমার মনে হয়, বা আমাদের মনে হয় আর কি। আয়োজকদের জন্য বার্তা থাকবে, ষষ্ঠ বিতর্ক উৎসব যেন 100তম হয়, বাংলাদেশের বিজয়কে যেন আমরা এভাবে রাঙাতে পারি। লাস্টে আমরা যে মুক্তিযুদ্ধের চেতনায় একটা বিতর্ক করেছি, এই চেতনাকে যেন আমরা ধরে রাখতে পারি। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এসে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এমন একটা যে বিতর্ক উৎসব, এটা আসলে আমাদের মনকে যে ইফেক্ট করে, নতুন চিন্তাকে নিয়ে আসে, এটাকে যেন তারা প্রভাবিত করে নিয়ে যায় এবং সামনে এগিয়ে নিয়ে যায়, এই প্রত্যাশাই থাকবে তাদের কাছে আমাদের।